কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে সংস্কার উদ্যোগ সরকারের প্রতারণার বড় জাল ফেলেছিল গ্রেপ্তার ভুয়া অতিরিক্ত সচিব কাদের সিদ্দিকী। তুরাগ নদের ট্রলার ডুবি 5 জনের মরদেহ উদ্ধার। নিখোঁজদের সন্ধানে কাল ফের অভিযান। পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, 2 পারে যানজট। ভাষান্তরে যুক্ত হলো জাতিসংঘ সমঝোতা সই। মুহিবুল্লাহ হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব ফেলবে না, আরসা সদস্য সন্দেহে গ্রেপ্তার 5। ভারত থেকে এলো সেরামের 10 লাখ কোভিশিল্ড। 24 ঘন্টায় করোনায় মৃত্যু দ্বিগুণের বেশি। দ্রুত 12 থেকে 17 বছরের শিশুদের টিকা দেবে সরকার। দ্বিতীয়বার ট্রায়াল সম্পন্ন করল মেট্রো রেল। রাজধানীবাসীর উচ্ছ্বাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রেসার ভেসেল বসছে কাল। তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। নির্বাচন চায় না বারাদাররা। তাইওয়ানের সাথে পুনর্মিলনের অঙ্গীকার চীনের। এবং ওমান থেকে কাল আরব আমিরাত যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। ফুটবলে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। প্রস্তুতি নিচ্ছে লাল সবুজরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনতে আগামী 1 মাসের মধ্যে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল। তবে শেষ পর্যন্ত প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত নিয়ে অনিশ্চয়তা থাকছেই। এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকের দায় নেওয়া সম্ভব নয়, তবে যেসব প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় এ খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে সবার আগে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। সাম্প্রতিক আলোচনা সমালোচনার কেন্দ্রে ঘুরে ফিরে আসছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম। কেননা এরই মধ্যে এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন হাজারো গ্রাহক। প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হবার তালিকায় কেবল সাধারণ গ্রাহক নয়, অনেক মার্চেন্ট ব্যবসায়ী যাদের কাছে পণ্য নেওয়া হয়েছে তাদের টাকাও পরিশোধ করেনি ইভ্যালি সহ একাধিক ই কমার্স প্রতিষ্ঠান। অনেক গ্রাহক পারিবারিকভাবেও চরম হতাশায় ভুগছেন। শুরু থেকেই যদি আপনার সেটাকে একটা মনিটরিং এর মধ্যে আনা যেত, তাহলে হয়তো বা আজকে এত বড় ধরনের একটা টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, সেটাতে আমরা সাফার করতাম না। সেলার হিসেবে আমরা পণ্য সরবরাহ করেছি, বাট আমরা এখনো পর্যন্ত পেমেন্ট পাই নাই। তবে গ্রাহক শেষ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে একাধিক সভা সেমিনারে অনিশ্চয়তার কথাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। টাকা পয়সা তারা নিয়ে গেছে, আমরা তাদেরকে চাপ দিতে পারি, কিন্তু তারপরেও ব্যাপারটা কিন্তু আইন মন্ত্রণালয়ে রয়েছে। এই জন্য আমি আইনমন্ত্রীকে যখন বললাম, আইনমন্ত্রী হলে এটা আদালতের হাতে, সেটা আমরা চাইলেই পারবো না, আদালত সেটা মানতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের, যা গ্রাহকের আস্থা সংকট অনেকটা কাটাতে পারে। এক্ষেত্রে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে, এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে। যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন ছাড়িয়েছে 1600। যদিও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় ই কমার্স প্রতিষ্ঠান আছে প্রায় 20,000। আগামী 1 মাসের মধ্যে ই কমার্স বিষয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসবে বলেও জানিয়েছেন ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক। আমাদের একটা ছোট সাব কমিটি করা হয়েছে, তারা 1 মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট করবে। অর্থাৎ আইন নতুন করে আমরা করব, যদি ওই আইনগুলোর যদি ছোট ছোট অ্যামেন্ডমেন্ট করা লাগে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে, নাকি আমাদের নতুন আইন করা হবে, সেটা ওই কমিটি মূলত কাজ করবে। গত 3 মাসে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে 8,000-এরও বেশি, যার 90% ঢাকা কেন্দ্রিক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার নোয়াখালীর প্রতারক আব্দুল কাদের মাঝিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইডি কার্ড, ভিজিটিং কার্ড, গাড়ির স্টিকার ও ফ্ল্যাগ স্ট্যান্ড।
শুক্রবার রাতে ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের ও তার স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়া, অফিস ম্যানেজার শহীদুল আলম এবং অফিস সহায়ক আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। এ বিষয়ে শনিবার ডিএমডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। ডিবি পুলিশের প্রধান জানান, আব্দুল কাদের শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানে বাড়ি, খামার তৈরি, লোন পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ব্যাপক সংখ্যক লোক এই যে তার কৌশল, এই কৌশলগুলি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তার কি অনেকগুলি ছবি রাখে, হয়তো ওনাদের কাছে এই ছবিগুলি প্রদর্শন করতে, যে এই যে দেখেন এই লোকদের আমি চিনি, কারণ এখন ছবি তোলাটা খুব ইজি ব্যাপার। আপনারা জানেন যে ছবি তোলাটাই একটা বিড়ম্বনা। আর সেখানে হলো আরেকটি বিষয় যে তার নিকট যে ডকুমেন্টসগুলি পাওয়া গেছে অধিকাংশই ভুয়া। তুরাগ নদে নৌকা ডুবির ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 10 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও 3 জন। শনিবার নৌকা ডুবির এই ঘটনা ঘটে। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নাজমুল হুদার তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 6টায় গাবতলী এলাকার তুরাগ নদে একটি বলগেটের সাথে ওই নৌকা সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করে। তো যেটা ডুবুরির কাছ থেকে আমি শুনতে পেয়েছি যে 100 ফুটের উপরে গভীর এবং এখানে প্রচণ্ড স্রোত। 18 জন ব্যক্তি ছিল, তার মধ্যে 8 জন ব্যক্তি উঠতে পারেনি, তার মধ্যে 5 জন শিশু বাচ্চা, 2 জন মহিলা আর 1 জন পুরুষ। তো আমরা চেষ্টা করছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই ডেড বডি আমরা রিকভার করতে না পারবো সে পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে তুরাগ নদের আমিনবাজার এলাকা থেকে প্রায় 18 জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মাঝ নদীতে পৌঁছলে একটি বালু ভর্তি বলগেটের সাথে সংঘর্ষ হয়। এতেই ট্রলারটি ডুবে যায়। এই বাচ্চা কইতে আব্বা আমার বাঁচাও, আমি তো বাবা তুমি মিলে যাও আর আমি মিলে যাইতেছি। এর পরে আমি সবার লাস্ট টাইমই ঘরে গিয়ে কইছে বাবা রে খেলা আসো আমার বাচ্চার তুমি বাঁচাও। দেখ বেড়া লুগি দিছে এর ঠান্ডা নিয়ে তুলছে আর আমি নিয়ে বাটি রেখে গেছি, আমি আর লুগি মারা ধরতে পারলাম না। না হয়েছে না না আমি হিমু যাচ্ছে গা স্টিল উঠি হি না ওই যে হিমুন আইছে বাড়ি বসে না হিমটা সাইড আছে এবার হিমুন ঘুরেছে বুঝে আবার বেশি না সান মাই বাড়াইছিন মুস্তাই বাবা তোলাই মেশি না। আমরা এই ফায়ার ব্রিগেডের সাথে আমরা নৌ পুলিশ এবং বিআইডিবিতে কাজ করতেছি সকাল থেকেই। নৌকাডুবির পর আশপাশের অসংখ্য মানুষ এবং স্বজনরা আমিনবাজার এলাকায় নদীর পাড়ে ভিড় করেছেন। রয়েছেন প্রশাসনের কর্মকর্তারাও। পুলিশ সদস্যরাও স্পিড বোট নিয়ে নদীতে ভাসমান মানুষ খুঁজছেন। নদী পাড়ে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে। এছাড়া পানি নেমে যাওয়ায় পন্টুন সরানোর সময়ও ব্যাহত হচ্ছে ফেরিতে যানবাহন ওঠানামা। ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য অপেক্ষমান গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই সকালে গাড়ির চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির লাইন বড় হতে থাকে। দুপুরে 2 পারে পারাপারের জন্য সহস্রাধিক গাড়ি অপেক্ষায় ছিল বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানিয়েছেন, ফেরি চলাচলের চ্যানেল থেকে পলি অপসারণের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের সংস্থাগুলোকে সম্পৃক্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন এবং জাতিসংঘের পক্ষে UNHCR এর বাংলাদেশ প্রতিনিধি জোহান্স ভ্যান ডার ক্লাউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মধ্য দিয়ে এক সময় রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করলেও অবস্থান পরিবর্তন করে ভাষাঞ্চরে শরণার্থীদের জন্য কাজ শুরু করতে বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো জাতিসংঘ। শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান ও মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন AB তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার 2 দিনের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় আসার পথে বিকেলে কক্সবাজার বিমানবন্দরে এই কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিব আরও বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথাও বলেছেন। সেই সাথে কথা বলেছেন অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত মুহিবুল্লাহর পরিবারের সঙ্গেও। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। এর আগে 2 দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার দুপুরে 4 সদস্যের প্রতিনিধি দল মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন। এদিকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করছি না যে মহিবুল্লাহর মৃত্যুর এই যে আপনার অকাল মৃত্যুতে যে রিপ্যাট্রিয়েশনটা সেইভাবে ব্যাহত হবে। মহিবুল্লাহ না থাকলে পরে প্রত্যাবাসন হবে না, এই ধারণাটাও আমার মনে হয় না অত সিম্পলি দেখা যাবে। প্রত্যাবাসন একটা বিরাট ব্যাপার, একটা জটিল ব্যাপার, এবং সেখানে মিয়ানমার যে সরকার আছে তাদের সহযোগিতা প্রয়োজন। আমাদেরকে চাইনিজরা আমাদেরকে হেল্প করছে এই বিষয়ে, সুতরাং সেই দিক থেকে আমরা এগিয়ে যাব। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান পৌঁছায়। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশের সাথে ত্রিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি অনুযায়ী এসব টিকা পাঠানো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ কোভিশিল্ড কিনতে গেল বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গেল 25 জানুয়ারি প্রথম চালানে 50 লাখ ডোজ এবং 23 ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে 20 লাখ ডোজ টিকা পাঠায় ভারত। পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে 21 জানুয়ারি আরও 20 লাখ ডোজ এবং 26 মার্চ 12 লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ। এর মাঝে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সেরামের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। সেই নিষেধাজ্ঞার পর বাংলাদেশকেই প্রথম টিকা সরবরাহ করল প্রতিবেশী ভারত। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ পড়ে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। প্রায় 5 মাস পর দৈনিক করোনা শনাক্ত সংখ্যা 500-র নিচে নেমেছে। তবে মৃত্যু আগের দিনের চেয়ে বেশ বেড়েছে। 24 ঘন্টায় করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল 7। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে 415 জন। 16 মের পর দৈনিক সংক্রমণের এটাই সর্বনিম্ন সংখ্যা। 16 মে 361 রোগী শনাক্তের খবর এসেছিল। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা মোট 15,81,878 জন। এদের মধ্যে মারা গেছেন 27,674 জন। 24 ঘন্টায় 16,925টি নমুনা পরীক্ষার বিবেচনায় মোট শনাক্তের হার 2.45%। আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে দেশের প্রায় 50% মানুষের টিকা দেয়া হবে। সেই সাথে অল্প কিছু দিনের মধ্যে 12 থেকে 17 বছরের শিশুদের টিকা দেয়া কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন ও সাটুরিয়ার উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। ডিসেম্বর জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেটেড হয়ে যাবে এবং মার্চের মধ্যে আমরা আশা করি মার্চ এপ্রিল বা তার আগে প্রায় 70-80% লোক ভ্যাকসিনেটেড হয়ে যাবে। আমাদের স্কুলের ছাত্রছাত্রী 12 বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্র আমরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম আমরা শুরু করে দেব। অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে 12 থেকে 17 বছরের এই ছেলে মেয়েদেরকে আমরা দিয়ে দেব। এবার অন্যান্য খবর। জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন দলের কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি। শনিবার চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। করোনা আক্রান্ত হয়ে গেল 2 অক্টোবর রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে পদটি শূন্য হওয়ায় এ নিয়োগ প্রদান করা হলো।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট সংক্রান্ত বিষয়ে মতামত জানতে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। শনিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির হাইকমান্ড রুদ্ধদ্বার এই বৈঠকে বসে, যেখানে অংশ নেন সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, স্থপতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা কি হবে বা হওয়া উচিত সে বিষয়ে বিএনপির হাইকমান্ডের কাছে মতামত তুলে ধরতে এই বৈঠক বলে জানানো হয়। একই ইস্যুতে গেল মাসে 2 দফায় 6 দিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপি। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে এখনই মুখ খুলতে রাজি না হলেও দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে খুব শিগগিরই এ বিষয়ে গণমাধ্যমে তুলে ধরা হবে। বিক্ষোভ আছে, হতাশা আছে, দুঃখ আছে, দুঃখবোধ আছে, রাজনৈতিক কর্মীদের মধ্যে আছে, সবই আছে সব। কিন্তু আপনারা সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত, এবং এখন তো আন্দোলন করা অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি কঠিন, কাজেই সেই দিকটাও আপনাদেরকে মনে রাখতে হবে। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির এক দফা আন্দোলনের রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আন্দোলনে জনগণ সাড়া দেবে না। নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনে রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নের রূপ নেবে। বিএনপিকে আবারও পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হবে আগামীকাল। রোববার সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান অংশ। পারমাণবিক প্রকল্পের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন IAEA এর গাইডলাইন অনুযায়ী বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। আরও একটি স্টেশন অতিক্রম করলো মেট্রো রেল। এবার বিদ্যুৎ চালিত এই রেল চলাচল করলো পঞ্চম স্টেশন অর্থাৎ মিরপুর থেকে পূরবী পর্যন্ত। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করবে মেট্রো রেল। প্লাবন রহমানের রিপোর্ট। রাজধানীর বুকে ভায়াডাক্টের ওপর দিয়ে মেট্রো রেলের এমন চলাচল নতুন কিছু নয়। এর আগে গত 29 আগস্ট আনুষ্ঠানিকভাবে উত্তরা ডিপো থেকে মিরপুর পল্লবী 4 নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রদক্ষিণ করে মেট্রো রেল। এবার চলল আরেকটু বেশি, পঞ্চম স্টেশন পর্যন্ত। শনিবার সকাল 11টার পরে উত্তরা ডিপো থেকে মিরপুর পূরবীর 5 নম্বর স্টেশন পর্যন্ত চলাচল করে বিদ্যুৎ চালিত এই রেল। আজকে পূরবী হল স্টেশন 5 পর্যন্ত ট্রায়াল হয়ে গেছে। আরেকটা স্টেশন প্রস্তুত হয়েছে। জি, আস্তে আস্তে ওদিকে আগাইতেছে। যে স্টেশনটা ওকে হয় ওই স্টেশন পর্যন্ত ট্রায়াল দিতেছে। এক একটি স্টেশন প্রস্তুত হওয়া সাপেক্ষে সেই স্টেশন পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে আগারগাঁও পর্যন্ত চলাফেরা করতে পারবে স্বপ্নের মেট্রো। 23 তারিখের পর থেকে আপনারা দেখতে পারবেন যে এটা নিয়মিত ভায়াডাক্টের উপরে উঠছে। আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি পারফরমেন্স টেস্টে, সেটা হলো যে ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্টের জন্য ট্রেন চলাচল শুরু করবে। এরই মধ্যে পুরো প্রকল্পের অগ্রগতি 70 আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজ শেষ 88 এই অংশের নিচের বেশিরভাগ কাজ শেষ, বসে গেছে রেল ট্র্যাক। ভায়াডাক্টের ওপর বৈদ্যুতিক লাইন ও স্টেশন নির্মাণ এগুচ্ছে দ্রুত গতিতে। আশা, আগামী বছরের ডিসেম্বরে যাত্রী নিয়ে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রো রেল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। এরপর আরেকবার স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ।
প্রতিবারের মতো এবারও ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা করার অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। শনিবার বিকেলে কলাবাগান মাঠের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর সহ আশপাশের এলাকার বাসিন্দারা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এসব এলাকায় প্রায় 60,000 হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির নেই। তারা বলেন, প্রতিমা তৈরির পরও পূজা উদযাপন করতে না পারলে ভক্ত ও দেশের যেমন অমঙ্গল হবে, তেমনি উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে এই এলাকার মানুষ। এজন্য শনিবারের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে নির্দিষ্ট স্থানে পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানান বক্তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী রাজনৈতিক নেতারা এসব কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ডের ঝিল ডোবা দখল হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতে খিলগাঁও, তালতলা, নতুন বাগ, ওয়াসা রোড এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। দখলদার উচ্ছেদে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। করোনার কঠিন দুঃসময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাঙ্গলকোটস্থ শিক্ষার্থীদের সংগঠন সংসপ্তক উপজেলার গরিব অসহায় মানুষকে সহযোগিতা ও করোনা মোকাবেলায় কাজ করাই সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সংসপ্তক টিমের হাতে। এ সময় সামনের দিনগুলোয়ও সাধারণ গরিব অসহায় মানুষ ও শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম। এ সময় উপস্থিত ছিলেন সংসপ্তক টিমের উদ্যোক্তা জহিরুল ইসলাম ও স্বপ্নিল। করোনার সময় এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর যেই তোমাদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, সাহসী ভূমিকা ছিল, এবং অনেকে পরে করোনা আক্রান্ত হয়েছিল, তারপরে তোমাদের কর্ম থেমে থাকেনি। সেই স্বপ্নের জায়গাটুকু তোমরা এই বয়সে জয় করতে সক্ষম হয়েছিল। আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। রাজধানীর প্রায় 70% ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহতাও বাড়ছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের 30% ঘটনাই ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। আর এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস। তাই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমাতে ভবন নির্মাণের সময় ভালো মানের তার, অগ্নি প্রতিরোধ বোর্ড ব্যবহার ও উন্নত মানের অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইমাল জিকর প্রতিবেদন। রাজধানী বনানীতে 2019 সালের 28 মার্চে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে প্রাণ হারান 26 জন। আর চলতি বছরে 8 জুলাই রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যান 52 জন শ্রমিক কর্মচারী। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, চলতি বছরের 9 মাসে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 17,156টি, যাতে ক্ষতি হয়েছে প্রায় 271 কোটি টাকার সম্পদ। আর এসব দুর্ঘটনার 30%ই হয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। তারগুলো ব্যবহার করা হয়, সেই তারগুলো সঠিক মানের ব্যবহার করা হয় না। 40 to 60% ব্যবস্থা আছে যেগুলা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বা তার সন্তোষজনক মানের নিচে, এবং 30 to 20% বা এর কিছু কম বেশি হবে যেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং ভালো। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের এবং নকল তার ব্যবহার করার কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দিন দিন বাড়ছে। পাশাপাশি ঘরের সাজসজ্জায় ব্যবহৃত বিভিন্ন ধরনের বোর্ড আগুনের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। বাজারে যেটা সস্তা হবে সেটাই আমরা কিনি, অথবা যেখানে আমরা ঠিকমতো তদারকি হয় না, যার জন্য মানহীন জিনিসপত্র বাজারে চলে আসে। এখন আমরা এটা বুঝি না, কিনি।
অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এরই মধ্যে বাজারে আগুন প্রতিরোধক ও শর্ট সার্কিটের সম্ভাবনা শূন্যের কোটায় রেখে তার নিয়ে এসেছে পার্টেক্স স্টার গ্রুপ। পাশাপাশি ঘরবাড়ির সাজসজ্জার কাজে ব্যবহৃত জিপসাম বোর্ড ও পার্টিশন বোর্ডও তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। তারের মতো এসব বোর্ডও প্রায় 3 ঘন্টা আগুন প্রতিরোধে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের। আমাদের এখানে আছে ফায়ার রিটার্ডেন্ট কেবলের কথা আমি বলেছি, ফ্লেম রিটার্ডেন্ট কেবল আছে। ফ্লেমের কারণেও কিন্তু কেবলটা গরম হয়ে তারপরে আগুন ধরে যায়। তারপরে ফায়ার ডোর আমরা করি। বাংলাদেশে একমাত্র কোম্পানি পার্টেক্স যারা নাকি ইউএল সার্টিফাইড বোর্ড তৈরি করি, জিপসাম বোর্ড। এই জিপসাম বোর্ডটা বিভিন্ন বিল্ডিংয়ের পার্টিশনের কাজে ইউজ হয়, সিলিংয়ের কাজে ইউজ হয় এবং এই বোর্ডটি ফায়ার রেজিস্ট্যান্ট, ফায়ার রিটার্ডেন্ট এবং ফায়ার প্রুফও আমরা করে থাকি। গুণগত মানের এসব তার ব্যবহারে অগ্নিকাণ্ডের ঘটনা যেমন কমবে, তেমনি এসব বোর্ড ব্যবহার করলে ভবন নির্মাণ খরচের পাশাপাশি সুরক্ষাও অনেক বৃদ্ধি পাবে বলে দাবি পার্টেক্স স্টার গ্রুপের এই কর্তার। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। রাত 10টা সংবাদের সময় হলো আরেকটি বিরতির। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টা সংবাদ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান শিক্ষায় আরও উৎসাহিত করতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলার। একদিনব্যাপী আয়োজিত এই মেলায় 3য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিন মোট 27টি প্রজেক্ট ডিসপ্লে করা হয়। বিকেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পুরস্কৃত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় 1.5 বছর পর গেল 12ই সেপ্টেম্বর সারা দেশে স্কুল কলেজ খুলে দেওয়া হয়। উৎসাহ উদ্দীপনা নিয়ে আবারও শুরু হয় ছাত্রছাত্রীদের সব ধরনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজন করে বিজ্ঞান মেলার। প্রতি বছর সফলতার সাথে আয়োজিত এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে 3য় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। প্রদর্শিত হয় 27টিরও বেশি সায়েন্স প্রজেক্ট। প্রকল্প প্রতিযোগিতার পাশাপাশি ছিল কুইজ, ওয়ার্কশপ সহ নানা আয়োজন। আমরা আমাদের চিন্তা আরেকজনেরটা দেখেও শিখতে পারতেছে। ডিসপ্লে বা অলিম্পিয়াড যাই করি না কেন, এর মাধ্যমে আমরা সায়েন্সের বিভিন্ন জিনিস জানতে পারি এবং যা তাদের মেধা, তাদের ক্রিয়েটিভিটিতে, তাদের স্কিল এসব প্রদর্শন করতে পারে। একটা স্পিকার বানিয়েছিলাম, সেই স্পিকারটা দিয়ে মানে অনেক লেভেলের বেস আসে। পেট্রোল এবং ওয়াটারের একটা প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা এলপিজি গ্যাস তৈরি করব। এটা মূলত সেসব এলাকার জন্য যেখানে এখন পর্যন্ত গ্যাস পৌঁছায়নি। বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আরো দক্ষ ও আগ্রহী করতে প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। আমরা অন্যান্য স্কুল কলেজকে দাওয়াত দিতে পারছি না একটা বিজ্ঞান মেলার জন্য, তো আমরা আগে প্রথমেই প্রায় 1.5 বছর পর আমরা আমাদের ছাত্রদেরকে একটু এই সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদেরকে আরও একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। আন্তঃস্কুল প্রতিযোগিতায় বিজয়ীরাই পরবর্তীতে অংশগ্রহণ করবে সারা দেশব্যাপী আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কলকাতাবাসী রান্নাঘরে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত রান্নার স্বাদ ফিকে। তবে পূজার সময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়, যা এবছরও ব্যতিক্রম হয়নি। বর্তমান খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 রুপিতে, কোথাও কোথাও আবার 52 রুপি। কলকাতার বাজার ঘুরে শাকিল আবেদিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতার পূজার মরশুম এলে পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পায়, যা এবছরও ব্যতিক্রম হয়নি। বর্তমান খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ চলছে 48 থেকে 50 রুপি, কোথাও কোথাও 52 রুপি, যা গত সপ্তাহের দাম ছিল 34 থেকে 40 রুপির মধ্যে। এবং পাইকারি বাজারে গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল 29 থেকে 30 রুপির মতো। তবে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে কলকাতার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানাচ্ছেন ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি বৃষ্টিতে নাসিকে নষ্ট হয়েছে অনেকটাই পেঁয়াজ এবং পুজোর মুখে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশি বেশি করে পেঁয়াজ বাংলাদেশিমুখী হচ্ছে। ভারতবর্ষে একটা ডিজেলের ব্যাপার রয়েছে, যত ট্রাক আসছে সেখানে ডিজেল ভাড়া একটা 10 টাকা 12 টাকা গাড়িতে 25 থেকে 30 হাজার টাকা বেশি নিচ্ছে। নাসিকে সামনে সপ্তাহখানেক আগে একটা ছোটোখাটো বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে, যারা না ঠিক মতন জোগান ওরা দিতে পারছে না। পেঁয়াজ বাংলাদেশ নিয়ে যাচ্ছে এখন ওদের ওখানে পূজা, বর্ডারটা যেহেতু বন্ধ হয়ে যাবে পূজার আগে,
সেই জন্য বর্ডারটা ওরা কিছু মাল টেনে নিয়ে যাচ্ছে। তবে গত বছরের তুলনায় এখনো কলকাতাবাসীর কাছে পেঁয়াজ ক্রয় করার আয়ত্তের মধ্যেই রয়েছে। অবশ্য এর জন্য ধন্যবাদ দিতে হবে মমতার সরকারকে। পূজার মরশুমে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় প্রতি কেজিতে 10 রুপি করে বেড়েছে। ধারণা করা হচ্ছে গোটা অক্টোবর মাস যেহেতু পূজার মরশুম, সেহেতু পেঁয়াজের দাম বাড়তেই থাকবে, এমনটাই মত কলকাতার পেঁয়াজ ব্যবসায়ীদের। ক্যামেরায় সাকির আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকারের আপত্তি নেই তালেবানের, তবে নির্বাচন ভিত্তিক সরকারের অনীহা রয়েছে। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। শনিবার ও রোববার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। তাইওয়ানের সঙ্গে পুনর্মিলনের অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের 110তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি। তবে শান্তিপূর্ণ পুনর্মিলন চান শি জিনপিং। তিনি বলেন, এজন্য প্রয়োজন এক দেশ দুই নীতি ব্যবস্থার, যেমনটি চলছে হংকংয়ে। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর। একদিন পিছিয়ে আগামীকাল আরব আমিরাত যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত 8টায় ওমান ছাড়বেন টাইগাররা। আজ শনিবার আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে 13 অক্টোবর আবার অনুশীলনের পর 14 তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপমুক্ত হয়ে খেলার অভ্যেস না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ। সেই ধারা থেকে বের হবার চেষ্টায় টিম বাংলাদেশ, বলছেন দলের ডিফেন্ডার তপু বর্মন। শনিবারও ছিল না মাঠের অনুশীলন। এদিকে আগামী 13 অক্টোবর নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে অস্কারের শিষ্যরা। আর এই ছিল রাত 10টার আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।